আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার ভাবির মাইয়া আমার ভাবির মাইয়া যারা মানে আমার জাতীয় ভাতিজি, আমার ভাবির মাইয়ারা অনেকেই নাকি হাফ ডজন আমার ভাবির মাইয়ারা নাকি এনসিপি কে তালাক দিয়েছে। জানি না এক তালাক দিছে না দুই তালাক দিছে নাকি তালাকে বাইন দিছে, আমি জানি না। তো দুষ্ট লোকেরা বলতেছে, পত্রিকার খবর এসেছে, বিশ্বাস করা মুশকিল। আজকাল কেউ কেউ তো বলতেছে যে প্রথমে যে জেনজি ছিল সেই জেনজির নাম ছিল, কেউ কেউ মনে করতো যে এটা হলো জামাতি জেনারেশন। অমি পিয়াল ভাই এখন লিখেছে যে এটা হচ্ছে জিয়াস জেনারেশন হয়ে গেছে। যাই হোক, তারেক জিয়া আসার পর পরেই খেলা কিন্তু উল্টা হয়ে গেছে। মানে কোথাকার বলতে কোথায় যাচ্ছে। নুরা নুরা এতদিন সাফা মারল, ক্ষমতার যদি লোক থাকতো তাহলে তো আওয়ামী লীগেই যেত। আমার এক ছোট ভাই আশরাফুল পোস্ট দিয়েছে যে দিনে 72 ঘন্টায় সে মানে একদিনে সে 3বার ডিগবাজি দিল ভিপি নুরা। ভালো কথা, দিতেই পারে। আবার রাজশাহীতে নাকি ধানের শেষে বা মানে সে গণরিয়া অধিকার পরিষদ ছেড়ে দিয়েছে, বিএনপি নমিনেশন নিতেছে। মানে ধোলাই অন্ধকার, কোন প্লেয়ার যে কোন দলে খেলতেছে বোঝা বড় মুশকিল। যাই হোক, সেটা আলাদা বিষয়। সবচেয়ে মজার বিষয় হলো আমার জাতীয় ভাবির মেয়াদের একটা অন্যতম হলো যারা, সে নাকি আহ, সে নাকি 24 ঘন্টায় 35 লাখ নাকি 37 লাখ টাকা তুলেছিল। এত টাকা, এত জনপ্রিয়তা তার। তো হঠাৎ করে এনসিপির নামে, যাই হোক, সে তালাক দিল এনসিপি কে, ভালো কথা। তো তালাক দেওয়ার যে ঘর সংসার যখন করলো এনসিপির সাথে, তো এনসিপির সাথে ঘর সংসার করার সময় যে টাকা তুলছিল সে টাকা কি ফেরত দিবে? নাকি ওই যে মনে আছে আমার এই জাতীয় ভাবির পোলারা, জাতীয় ভাবির মাইয়ারা যে দল করে ওই যে টাকা তুললো 12 কোটি টাকা, ফেনির মতো, ওইটা ফানাভিল্লা হয়ে যাবে, ওই টাকা গায়েব হয়ে যাবে, তাই না? ওই যে ত্রাণের টাকার মতো 12 কোটি টাকা গায়েব। তো এই যে নির্বাচনের তহবিল তুলে এই টাকাও কি গায়েব? টাকাটা তো সে এখন, যেহেতু সে ঘোষণা করেছে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী, তাহলে সে তো এই টাকা খরচ করতে পারবে না। সে তো এনসিপির সাথে ঘর সংসার করা, অর্থাৎ আরেক স্বামীর সংসার করার সময় আমার বাতিজি টাকা উঠেছিল, তাহলে সেই টাকা তো এখন এইখানে কেমনে খরচ করবে স্বতন্ত্র? মজার বিষয় হলো আমার ভাতিজি বলছে যে আপনি যদি এই টাকার ফেরত নিতে চান, যারা দিয়েছেন আর কি, আমার জাতীয় ভাবির মাইয়ারা যারা যারা টাকা দিয়েছেন, সেই টাকা তুলতে গেলে আপনাদের ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণ করে লাইনে দাঁড়িয়ে সেই টাকা তুলতে হবে। তো ও বাতিজি যারা, তুমি যখন টাকা উঠাইছিলা তখন কি সিরিয়াল দিয়ে এইভাবে ফর্ম ফিল আপ করে টাকা উঠাইছিলা? নিশ্চয় ওটাও নাই তাড়াতাড়ি গিয়ে। তাহলে এখন ফর্ম ফিল আপ করতে হবে, যেভাবে নিশ্চয় ওইভাবে ফেরত দাও, তাহলে তো হয়ে যাবে। এরশাদ, প্রেসিডেন্ট এরশাদকে পাট শাহ আলম ভাই নামে পরিচিত, কমরেড শাহ আলম, অনেক আগের কথা, আমরা তখন ছাত্র। পাট শাহ আলম, খালেদা জিয়া, শেখ হাসিনা এদের সাথে মিটিং এ বসছিলেন। এরশাদের বারবার বলতেন আপনি পদত্যাগ করেন, পদত্যাগ করেন। এরশাদ বলতো আমি কিভাবে পদত্যাগ করবো, পদত্যাগ করে তোমার কোনো পথ নাই। যখন সবাই নীরব ছিল, এমনকি শেখ হাসিনা, খালেদা জিয়া, সেই মিটিং এ তিনি ছিলেন উপস্থিত। পাট শাহ আলম ভাই এখনো সম্ভবত তিনি জীবিতই আছেন, খুবই সম্ভবত এখনো তিনি জীবিত আছেন, তো অসুস্থ। তিনি কি বলেছিলেন জানেন? যখন থেকে সবাই চুপ, সেখানে মঞ্জুর হাসান খান ছিলেন, মানে ওই যে সব দল জোট ছিলেন, মানে বিএনপি আওয়ামী লীগ মিলে যে জোট করেছিল, আরো যে মহাজোট করেছিল এরশাদ পত্তনন্দ, তারা সবাই ছিলেন। তখন কেউ যখন চুপ, সবাই যখন চুপ, তখন এই কমরেড শাহ আলম বলছিলেন, মানে বর্তমান বা সাবেক সভাপতি কমরেড শাহ আলম না, এটা হলো আরেক শাহ আলম, যিনি শ্রমিক নেতা ছিলেন, উনিও কমরেড ছিলেন। শাহ আলম তিনি এখন রাজনীতি করেন না, ঘরে বসে থাকেন, কারোর সাথে মিশেন না। তার সাথে আমার দু চার, তিনি এরশাদকে কি বলেছিলেন জানেন? প্রেসিডেন্ট সাহেব, আপনি গাছে উঠছেন, আপনি নামবেন কেমন? আপনার আমরা জিগাবো, আপনি যেভাবে উঠছেন ওইভাবে নামেন, ভাই বাদ দেন। ঠিক আছে, কেন বলছি এটা জানেন? কেন বললাম বলেন তো, কেন বললাম? আমার এই ভাতিজারা যেভাবে গাছে উঠছে ওইভাবেই এখন নিজেরাই নেমে নেমে যাচ্ছে। নামতে হবে, আরো নামবে, আরো নামবে, নামতেই থাকবে, খুঁজে পাবেন না কাউকে। আমি বলেছিলাম তো, এগুলো হারিকেন লাগাই খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতার আগেই তাদের কেউ হারিকেন লাগাই খুঁজে পাওয়া যাচ্ছে না। বিএনপি ক্ষমতায় আসেই নাই, নির্বাচন হয়ই নাই, এনসিপি গ্যাং গায়েব, পিনকেলাপ মঞ্চ গায়েব, বৈষম্য বিরোধী গায়েব, তারপর এনসিপি গায়েব, সবকিছু আস্তে আস্তে হাওয়া হয়ে যাইতেছে। হাওয়া ভবনের মালিকের আসার সাথে সাথে, খুব মজার না? এইভাবে সব যাবে। আসলে আমি আগেই বলেছিলাম এগুলো কোনো রাজনৈতিক দল না, হাইরে বড় বড় নেতা গো ভাই, কি তালিবর্ষ অন্তস্থাকেরা,
শাহ তালিবাস শেখের শাহ ও অন্তস্তাকারা এত বড় হাদি পাকিবাদীর পোলা, ঠিক আছে, এত বড় বড় তারা নেতা হয়ে গেছে। দেখলেন তো কি হয়ে গেল, এই তালিবাস সহায়কার ও অন্তস্তাকারা পাকিবাদীর পোলা হাদি যদিও থাকতো বেঁচে এখন, সে কিন্তু এরকম পল্টি মারতো, এই মহান বিপ্লবী, বুঝতে পারছেন? এটাই হচ্ছে খেলা, এইখানে জমে গেছে। এমনকি এই মুহূর্তে যদি ধরেন কোনো কারণে আওয়ামী লীগ চলে আসলো, এগুলো সব পালে পালে আওয়ামী লীগে যোগ দিত। আপনি নিশ্চিত থাকেন, এই যে এখন আমাকে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের দালাল বলেন না, শেখ হাসিনার দালাল বলেন, তারপরে নরেন্দ্র মোদী দোসর বলেন, ভারতের দালাল বলেন, আমি চান্সই পাইতাম না, আমার আগে এরা দৌড়ে দৌড়ে গিয়ে আওয়ামী লীগে যোগ দিত। এগুলো হলো দুধের মাছি। এরা এরা ওই যে এরা হচ্ছে ওই যে পুতুল নাচ দেখছেন না, পুতুল তো সামনে নাচে, আসলে উপরে কেউ সুতা ধরে থাকে, তাদের যে সুতা ধরে রাখছিল সে শেষ। এখন এরা জামাতি জেনজি, মানে জেনজি মানে জামাতি জেনারেশন নাকি জিয়াস জেনারেশন, সেটা আপনি কিছু দিন পরে বুঝতে পারবেন। অবশ্য এদের মধ্যে ফারাক নাই, ভারত বিরোধিতা, সাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধ বিরোধিতা, এদের সাথে খুব একটা ফারাক নাই। যে জিয়াস জেনারেশন বলেন আর 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 জামাতি জেনারেশন বলেন, স্বাধীনতা বিরোধিতায়, ভারত বিরোধিতায়, হিন্দু বিদ্বেষে কই কিছু কম নেই, তারা সমান সমানই আছে। কিন্তু মজার বিষয় হলো এই যে পদত্যাগের হিরিক, এটা কত দূর গিয়ে ঠেকবে আপনারা অপেক্ষা করেন। কিন্তু সবচেয়ে মজার কথা, জামাতের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন এখন স্বপ্ন দোষ আর হইল না, বুঝতে পারছেন? আর স্বপ্ন দোষ পরিণত, স্বপ্ন দোষ হইতে পারলো না, ওই স্বপ্ন দেখা পর্যন্ত। স্বপ্ন দোষ হলো একটু কিঞ্চিত আরাম বেরাম পাইতো, কিন্তু সেটাও আর তাদের কপালে জুটলো না। কারণ আমি কিন্তু বলছিলাম তারেক রহমান যদি দেশে আসে, এদের কিন্তু বিএনপির মাইরা তক্তা বানাবে, ঘেটি দইরা, বুঝতে পারছেন? ফুটবলের মতো উষ্টাবে, শুরু দেখতে পারবেন। বিএনপি বুঝতে পারছে যে এদের প্রশ্রয় দিলে কি হতে পারে, কি হয় না, এরা বুঝতে পারছে। শুনেন, আগেই বলি, ক্ষমতার ব্যাপারে বাপ বেটা গেছেন না। সুলতান কি ম্যাগনিশিয়ান কি যেন, সুলতান সুলেমান গ্রেট, পৃথিবীতে ম্যাগনিফিশিয়ান কি যেন তার নাম আর কি, বড় বড় উপাধি। ক্ষমতার কারণে বাপের মারছে, নিজের দুই পোলারে মেরে ফেলাইছে। ক্ষমতায় বাপ পোলাকে ছাড়ে না, পোলা বাপকে ছাড়ে না, চাচা ভাতিজাকে ছাড়ে না, ভাতিজা চাচাকে ছাড়ে না। আর বিএনপি বুঝে জামাতকে ছাড়বে, জানতাম এটা করবে, আরো কি কি করবে দেখতে পারবেন। খুব মজার। অলরেডি কিন্তু জামাতিরা তাকে, তারেক রহমানকে কিন্তু ভারতের দালাল বলা শুরু করে দিয়েছে। কেউ কেউ তো লেখা শুরু করছে, বলা শুরু করছে যে ভারতের সাথে চুক্তি করে আসছে। খুব মজার না? আরো মজার করবে, অপেক্ষা করতে থাকেন, অনেক খেলা দেখতে থাকবেন। ফাইনাল গেম যে কি হবে সেটা একটু অপেক্ষা করেন, আরেকটু দেখতে থাকেন। সবচাইতে মজার যে গেমটা হবে, ইলেকশনের যেদিন নমিনেশন যাচাই হবে, ফাইনাল সত্যি যদি ইলেকশন হয়। এখন বলুন ভাই, এখনো বলতেছেন সত্যি ইলেকশন? শোনেন, শয়তান যত ভালা কথাই হোক, শয়তানটা বিশ্বাস করা মুশকিল। ইউনুস হলো ইবলিশের চেয়ে বড় শয়তান, আর জামাত হলো ইউনুসের চেয়ে বড় শয়তান, বুঝতে পারছেন তো? ইউনুস হলো ইবলিশের চেয়ে বড় শয়তান, আর জামাত হলো ইউনুসের চেয়ে বড় শয়তান। সুতরাং আপনি এদের কোন সময় যে কোন কেরামতি করবে। তো সবচেয়ে ধরা খাই গেল জামাত, হাদিরে মাইরা, ভারতের নাম দিয়া, শেখ হাসিনার নাম দিয়া, মির্জা আব্বাসের নাম দিয়ে, বিএনপির নাম দিয়ে ক্যাশ করতে চাইছিল, কিন্তু ধরা খাই গেল। বিএনপি নিজে এটাকে ক্যাশ করলো। তারা যেমন কি গেমটা খেলে দিল দেখছেন? হাদির ক্যাশ, জামাতির যে প্ল্যান ছিল, তারেক রহমান সেটা এসে তারেক যে সেটা, সেই ক্যাশটা তাদের পকেটে নিয়ে নিল। একই রাজনীতি বলে। রাজনীতি তারেক রহমান কিন্তু জানে যে হাদি বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি একটা কাউন্সিলরদের বালের সমান যোগ্যতা নাই, তারপরে তিনি তার কবর জিয়ারত করতে যান, তার জন্য ভিডিও বানান। কারণ এটাই রাজনীতিবিদদের এটাই হচ্ছে রাজনীতি। মনে করেন যারা আপনি পছন্দ করেন না, কিন্তু তার জানা যায় কি আপনি চিৎকার চেঁচামেচি করবেন আর চাপা মারবেন, তার সাথে এমন সম্পর্ক ভালো ছিল, এমন ছিল, আমার জন্য সেটা করছে, আমি তার জন্য সেটা করছি, এগুলা রাজনীতিবিদ। এগুলো রাজনীতিবিদ। হাদিকে এখানে যে হাদির একটা ব্যবসা হলে, বুঝতে পারছেন? হাদি চেতনা শেষ, এনসিপি চেতনা গায়েব, মুক্তিযুদ্ধের চেতনা গায়েব করবা সোনার চান্দরা। হ্যাঁ, 1971 সালের চেতনা ধ্বংস করতে আইছিল, তোমাদের 24-এর চেতনা কোথায় গিয়ে ঠেকে এখন দেখো। তবে আমার ভাতিজির, যেহেতু ভাতিজি, আমি এদিনে খারাপ কথা বলতে চাই না, আমার ভাতিজির শখ মিটে গেছে রাজনীতির, তার জন্য এখন এনসিপি থেকে বাড়াই গেল। ও ভাতিজি, যারা এখনই তোমার সঙ্গে এনসিপির সাথে রাজনীতির খাস মিটে গেল, ঘটনা কি? সবই বুঝি। তোমরা যে কার কামলা দিছ সবই জানি।
তোমরা যে ভবিষ্যতে কার কামলা দিবে তাও জানি। আমরা দেখলাম, আমরা জানতাম কিছুই থাকবে না, এগুলো হাওয়াই মিঠাই। এনসিপি মেনসিপি ফেনসিপি, বৈষম্য বিরোধী, ফিন খেলাপ মঞ্চ, পাখি মঞ্চ, খেলাপ কালচারাল, এই যে পাখি কালচারাল সেন্টার, এগুলো সব, এগুলো কি আমরা জানি? তোমাদের আমরা চিনি। গত 19শে অক্টোবর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে বলেছিলেন, জামাত ইসলামী পিআর পদ্ধতি নিয়ে যে তথাকথিত আন্দোলন শুরু করেছিল, আসলে সেটি ছিল এক সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা। সহজ ভাষায় বললে নাহিদ জামাত ইসলামীকে প্রতারক বলেছিলেন। তার পরদিন এনসিপিকে কড়া জবাব দেন জামাত ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। বলেছিলেন, জামাত ইসলামীর সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরো বহু দূর যেতে হবে। জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিতে যেও না। মাত্র 2 মাসের ব্যবধানে বাবা ছেলের এই দ্বন্দ্ব মিটে গেছে। ঘরের ছেলে এনসিপি জামাতের ঘরেই ফিরে যাচ্ছে। জামাতের সঙ্গে পরিণয়ের সানাই বেজে ওঠার সঙ্গে সঙ্গে ঝরে পড়তে শুরু করেছে এতদিনের বিজ্ঞাপনী মুখগুলো। বুড়িগঙ্গা মুখে স্রোতে প্রথমে ভাষণ দিয়েছেন পোস্টার গার্ড তাসনিম জারা। এখন তিনি লড়তে চান স্বতন্ত্র প্রার্থী হিসেবে, তবে হাতে একদমই সময় নেই। এনসিপির জামাত সান্নিধ্যের বলি কেবল তাসনিম জারাই নন, আরো বেশ কয়েকটি বিজ্ঞাপনী মুখও আছে ঝরে পড়ার অপেক্ষায়। তাদের সম্মিলিত আর্থিক চিঠি পৌঁছেছে নাহিদ ইসলামের দরবারে, তবে পানি যতটা গড়িয়েছে তাতে জামাতের ঘর ছেড়ে বেরিয়ে আসার সুযোগ বলতে গেলে নেই। অধ্যাপক ইউনূসের এত স্বাদের দল, এত পৃষ্ঠপোষকতা পাওয়ার পরও যমুনার তীরে তাজমহল গড়ার স্বপ্নের সলিল সমাধি হতে চলেছে বুড়িগঙ্গার কালো পানির অতলে। যমুনার রাজনীতির ভাগ্যাকাশে কি সত্যি এত দুরবস্থা? 2007 সালে অধ্যাপক ইউনূস মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের বিশেষ সুবিধা নিয়ে দল করতে চেয়েছিলেন, তোড়জোড়ও শুরু করেছিলেন। ডাকডোল পিটিয়ে জাতির উদ্দেশ্যে দুটো চিঠিও দিয়েছিলেন, কিন্তু 100 দিনের মাথায় জনসমর্থন শূন্যের কোটায় বুঝতে পেরে তল্পিতল্পা গুটিয়ে ফেলেছিলেন। নিজের অপূর্ণ ইচ্ছে তিনি পূরণ করতে চেয়েছিলেন জুলাই আন্দোলনের সমন্বয়কদের দিয়ে। চলতি বছরের 30শে জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে বসে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার গিডিয়ন রাখমানের পডকাস্টে কথা বলেছিলেন অধ্যাপক ইউনূস। রাখমান রিভিউ নামের ওই পডকাস্ট অনুষ্ঠানে তিনি বলেছিলেন, নাহিদ সার্জদেরকে তিনি দল করার পরামর্শ দিয়েছিলেন। অধ্যাপক ইউনূসের সেই আতুর ঘরে মরে যাওয়া দলটির নাম ছিল নাগরিক শক্তি। তার সাথে মিলিয়ে নাহিদদের পার্টির নাম রাখা হয় জাতীয় নাগরিক পার্টি। তবে নাহিদদের পার্টি আদৌ কোনো জাতীয় পার্টি নাকি ইতিমধ্যে পরিচিত পাওয়া কিংস পার্টির চেয়ে আরো ছোট কোনো পার্টি কিনা, সেটার জন্য দরকার ছিল জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে লড়ে বড় ধরনের জয় দেখানো। ডক্টর ইউনূস পুলিশ, সেনাবাহিনী, বিজিবি পাহারায় সরকারি নানান সুবিধা দিয়ে সারা দেশ ঘুরিয়েছেন কিংস পার্টির নেতাদের, কিন্তু তাতে উল্টো ফল হয়েছে বড় একটা অশ্বডিম্ব। নির্বাচনে সরকারি কিংস পার্টির পথ সুগম করতে এরই মধ্যে অধ্যাপক ইউনূস আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দলটির নিবন্ধন স্থগিত করেছে। নিষিদ্ধ না করলেও 14 দলীয় জোটের অন্য দলগুলোকে করে রেখেছে মাঠ ছাড়া। আনুষ্ঠানিক যাত্রার শুরুর পর থেকেই সরকারি পৃষ্ঠপোষকতায় রহস্যময় ভূমিকায় অবতীর্ণ হয়েছিল ডক্টর ইউনূসের আশীর্বাদধন্য কিংস পার্টি এনসিপি। আজ যে কথা, পরদিন দেখা যায় ঠিক বিপরীত অবস্থান। নতুন বন্দোবস্ত আর বিপ্লবের গাল ভরা বুলিতে নেতারা হাজির হন দেশ উদ্ধারের নায়ক হিসেবে। যমুনার সদর দরজা তাদের জন্য ছিল সব সময় খোলা, এমনকি সরকারের ইচ্ছা পূরণের সাজানো আন্দোলনেও অগ্রসেনার ভূমিকা নেয় এনসিপি নেতারা। থানা, পুলিশ সব হাতের মুঠোয় মবের দায় আটক কর্মীদের বীরতর্পে ছাড়িয়ে আনতেও দেখা যায়। কিন্তু অধ্যাপক ইউনূসের সেই 18 বছরের আগের স্বপ্ন হোঁচট খাওয়া শুরু করেছে বহু আগে থেকেই। সামরিক বাহিনীকে তুচ্ছ তাচ্ছিল্য করা নেতারা যেদিন বিপদের মুখে ঢুকে পড়েছিলেন সেনা এপিসির ভিতরে, সেদিন এনসিপির 10 মাসের সেই রামরাজত্ব ফিকে হতে শুরু করে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই। এতদিন রণহুঙ্কার দেয়া নেতাদের কলার স্বরে দেখা যায় ভাটা। নির্বাচনের জোট করা নিয়ে বাগাড়ম্ব শেষে দেখা যায় কেউ তাদের ছাড় দিতে রাজি নয়। বিশেষ করে বিএনপির অনাগ্রহ চোখে পড়ার মতো। বিএনপি এনসিপিকে সুলভ মূল্যে সর্বোচ্চ 4টি আসন দিতে চেয়েছে। তফসিল ঘোষণার আগে পদত্যাগরা 2 প্রতাপশালী ছাত্র উপদেষ্টার আশা ছিল তরি ভেড়াবেন বিএনপিতে, তবে
পদ ছাড়ার পর মাথার উপরে ভেঙে পড়ে আকাশ। পদত্যাগী দুই উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম কয়েকদিন উদ্ভ্রান্ত ঘুরে ফিরে ঠাঁই নিয়েছেন এনসিপিতে। আর এনসিপি শেষ পর্যন্ত বিপ্লবী ইমেজ বুড়িগঙ্গায় বিসর্জন দিয়ে জামাতের কৃপা ভিক্ষা করছে। দর্শক, 2007 সালে ফেরদৌস কুরেশির দল কিংস পার্টি হিসেবে তখনকার 111 সরকারের পৃষ্ঠপোষকতা পেয়েছিল, কিন্তু বাংলাদেশের ইতিহাসে এনসিপি কিংস পার্টি হিসেবে যতটা সরকারি সুবিধা পেয়েছে আর কোনো দল এতটা কখনোই পায়নি। তারপরও পদত্যাগ করা দুই উপদেষ্টাকে কোনো বড় দলই নিতে চাইছে না। সূত্রগুলো বলছে জামাতের সঙ্গে পরিণয় প্রায় পাকাপাকি হলেও আসিফ আর মাহফুজের ভাগ্য এখনো ঝুলছে সুতোর উপরে। সাবেক এই দুই উপদেষ্টার দায়ভার জামাতও নিতে রাজি নয়। তারা মনে করছে নির্বাচনে তাদের প্রার্থী করা হলে উপদেষ্টা থাকার সময়কার বিতর্কিত কাজের দায় পড়বে জোটের উপর। প্রতিদ্বন্দ্বীরা ভোটের প্রচারের সময় জামাত এনসিপি জোটকে সরকারের আশীর্বাদ পুষ্ট হিসেবেও তুলে ধরতে চাইবে। সমকালের প্রতিবেদনে বলা হয়, আসিফ মাহফুজ ইস্যুর সমাধান করে জামাতের সঙ্গে জোট চূড়ান্ত করতে চায় এনসিপি। এটা না হলে সাবেক দুই উপদেষ্টার অনুসারীরা বিএনপির সঙ্গে জোট চান। এই জন্য তারেক রহমানের সঙ্গেও দেখা করার সুযোগ খুঁজছেন। তবে এনসিপিকে সপ্তাহখানেক আগে 4টি আসন ছাড়ার প্রস্তাব করা বিএনপি এখন আর আলোচনা করতেই আগ্রহ দেখাচ্ছে না। এমন অবস্থায় বুড়িগঙ্গায় বিপ্লবের সলিল সমাধি ঘটিয়ে জামাতের ঘরণী হওয়া ছাড়া আর কোনো উপায় নেই ডক্টর ইউনূসের নিয়োগকর্তাদের দলের। কালবেলার এক প্রতিবেদনে বলা হয়, তফসিল অনুযায়ী 29 ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। এর মধ্যে রাজনৈতিক দলগুলো নির্বাচনী জোট, আসন সমঝোতা সহ সব প্রস্তুতি শেষ করতে জোট তৎপরতা চালাচ্ছে। শেষ সময়ে এসে অনেক রাজনৈতিক সমীকরণও বদলে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জামাত এনসিপির আসন সমঝোতার বিষয়টি 2-1 দিনের মধ্যে চূড়ান্ত হতে যাচ্ছে। এজন্য দুই দলের শীর্ষ নেতারা 26 ডিসেম্বর রুদ্ধদ্বার দীর্ঘ বৈঠক করেন। 27 ডিসেম্বর রাতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন নিশ্চিত করেছেন জামাত ইসলামীর সঙ্গে জোট করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। রবিবার মানে 28 ডিসেম্বর এই জোটের ঘোষণা করা হবে। সামান্তা শারমিন বলেন, ফাইনালি জামাতের সঙ্গে এনসিপি জোটে যাচ্ছে। এর মানে হলো 3 মাস আগে জামাতের সেক্রেটারি গোলাম পরোয়ারের বলা সেই কথার প্রতিফলন ঘটতে দেখা যাচ্ছে। তিনি এনসিপির উদ্দেশ্যে গত অক্টোবরে বলেছিলেন, জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিতে এসো না। এনসিপি পাল্লা দেয়নি, বরং ঘরের ছেলে ঘরে ফিরে যাচ্ছে। এতদিন লোকজন আড়ালে আবডালে এনসিপিকে জামাতের বি টিম সি টিম বলতো, এখন আর সেটি বলার সুযোগ নেই, বলবে একই ছাদের নিচে থাকা বাবা ছেলের পার্টি। তবে নাহিদ আক্তারদের এমন সিদ্ধান্তে কিংস পার্টি পরিণত হচ্ছে কুড়েঘর পার্টিতে, কারণ দলটিতে দেখা দিয়েছে ভাঙ্গন। জামাতের সঙ্গে এনসিপির সমঝোতা চূড়ান্ত হওয়ার পরপরই পদত্যাগের ঘোষণা দেন তাসনিম জারা। এনসিপি গঠনের পর থেকেই তাদের পোস্টার গার্ল হয়ে ওঠেন যারা। অধ্যাপক ইউনূসের স্নেহধন্য এই নেতা গত সেপ্টেম্বরে প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরেও সঙ্গী হয়েছিলেন। তবে নির্বাচনের আগে জামাতের সঙ্গে জোট গঠন প্রশ্নে হারিয়ে যায় তার প্রভাব। ঢাকার 9 আসনে এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে সম্প্রতি অনলাইনে আর্থিক অনুদান সংগ্রহ করেন যারা। ফেসবুকে 22 ডিসেম্বর মানুষের কাছে চাঁদা চেয়ে এর 2 দিনের মধ্যে পুরো টাকা সংগ্রহ হওয়ার তথ্য জানান, কিন্তু ব্যাংকে জমা পড়া টাকায় সুদ জমার আগে এনসিপি 30টি আসনের বিনিময়ে নিজেদের সব সুদ জামাতের ঘরে জমা দিয়ে এসেছে। তাসনিম জারা অবশ্য এখন বলছেন, এনসিপি থেকে বের হয়ে যাওয়ায় তিনি যারা টাকা দিয়েছেন তারা ফেরত চাইলে দিয়ে দেবেন। দর্শক, গত কয়েকদিন ধরেই গণমাধ্যমে এনসিপি জামাত জোটের ব্যাপারে খবর প্রকাশিত হচ্ছিল। এতে বেজায় চটে এনসিপির কয়েক নেত্রী। জামাতের সঙ্গে জোটের বিরুদ্ধে আপত্তি জানাতে 25 ডিসেম্বর আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেন এনসিপির 6 নারী নেত্রী, কিন্তু তারা সুবিধা করতে পারেননি, বরং শুরুতে জারার সঙ্গে থাকা কয়েক নারী নেত্রীও এখন সুর বদলে ফেলেছেন। এরপর ফেসবুকে 6 জন ছবিও পোস্ট করেন। তবে সেই দলের কয়েকজন এখন জামাতেরই আবার গুণগান গাওয়া শুরু করেছেন। সেদিনের দলের থাকা মাহমুদা মিতু এখন দিচ্ছেন ব্যক্তির চেয়ে দল বড় স্লোগান। যারা পদত্যাগের পর ফেসবুকে লেখেন, উই বিলিভ নাহিদ ইসলাম। ইঙ্গিতপূর্ণ আরেক পোস্ট লেখেন, 1 পয়সা দিয়েও দেশি ভান্ডারা পশ্চিমা গং বিশ্বাস করি না।
এর চেয়ে যারা ওপেন বলে কয়ে পশ্চিমা এজেন্ডার পক্ষ নেয় তাদের স্যালুট। এই ইস্যুতে এনসিপির দুটি পক্ষ এখন মুখোমুখি, বলা যায় ছোটখাটো একটা গৃহযুদ্ধ দলটার ভেতরে শুরু হয়েছে। দলের ৩০ জন কেন্দ্রীয় নেতা আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়ে এই জোটের ঘোর বিরোধিতা করেছেন। তারা স্বাধীনতা বিরোধী কোনো শক্তির সাথে জোট করতে চায় না, যাতে মধ্যপন্থীদের ভোট হারাতে হয়। দর্শক, ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেওয়া যাকে বলে, এনসিপির অবস্থা এখন অনেকটা তেমনই। দলটির প্রভাবশালী অংশটি জামাতে ফেরার পক্ষে অবস্থান জানাচ্ছে। নির্বাচনে অংশ নেয়া এবং অনলাইনে অনুদানের আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে উড়ে এসেছেন আলোচিত নেতা দিলশানা পারুল। জানার পদত্যাগের পর ফেসবুকে তিনি লেখেন, আহ্বায়ক নাহিদের সিদ্ধান্তের উপর সব ধরনের আস্থা আছে। পার্টি থাকলে পলিটিক্স দাঁড়াবে, পার্টি না থাকলে পলিটিক্স রাখবেন কোথায়? পাত্র না থাকলে আপনি জল ধারণ করবেন কোথায়? বোঝাই যাচ্ছে পাত্র ঠিক করতে তাসনিম জারাকে ঝেড়ে ফেলেছে এনসিপি। ঝরে পড়ার এই যাত্রায় আর কোন কোন নাম দেখা যাবে সেটি পরিষ্কার হতে বেশি বাকি নেই। যাদের মতো নেতাদের ক্ষেত্রে এই যেন আত্মঘাতী বলিদান। প্রশ্ন হলো, পরিত্যাজ্য নেতাদের সামনে কি অপেক্ষা করছে? ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়ে যারা লিখেছেন তিনি স্বতন্ত্র প্রার্থী হতে আগ্রহী, তবে মাত্র একদিনের মধ্যে প্রয়োজনীয় ৪,৬৯৩ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর সংগ্রহ করা প্রায় অসম্ভব একটি কাজ। এজন্য তিনি নির্বাচনী এলাকার সবার সহযোগিতা চাইলেও খুব যে ভরসা করতে পারছেন না সেটিও পরিষ্কার। এনসিপির একাধিক সূত্র বলছে, জামাতের সাথে জোট গঠনের প্রক্রিয়াটি আগে থেকে নিষিদ্ধ হলেও নির্বাচনী কৌশলের অংশ হিসেবে প্রকাশ করা হয়নি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। এনসিপি ও জামাত একদম শেষ মুহূর্তে এসে সমঝোতা করছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, যাতে দল থেকে যারা বেরিয়ে যেতে চায় তারা যেন স্বতন্ত্র নির্বাচন করার জন্য গুছিয়ে উঠতে না পারে। স্বতন্ত্র প্রার্থী হতে গেলে মোট ভোটারের ১% স্বাক্ষর সংগ্রহ করতে হয়, যা একদিনে করা প্রায় অসম্ভব। তাসনিমরা যদিও এই লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন, কিন্তু বাকিদের জন্য পথটা অনেক কঠিন করে দেওয়া হয়েছে কৌশলগতভাবেই। দর্শক, শুরু থেকেই এনসিপির বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে তারা আসলে জামাতের বি টিম। এখন এই জোটের মাধ্যমে সেই অভিযোগ কি সিলমোহর পেল? বিশ্লেষকরা মনে করছেন, জামাতের সাথে এই আসন সমঝোতা এনসিপির স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় গড়ার পথকে রুদ্ধ করে দিয়েছে। মানুষ যে নতুন রাজনীতির আশায় তাদের সমর্থন দিয়েছিল, জামাতের ছায়া গিয়ে তারা সেই মোহভঙ্গ ঘটাচ্ছে। অনেকেই আশঙ্কা করছেন, এনসিপি ধীরে ধীরে জামাতের ছায়ায় বিলীন হয়ে যেতে পারে। এনসিপির নারী নেত্রীরাও মনে করেন, জামাতের সাথে সমঝোতা করলে তাদের স্বকীয়তা ম্লান হয়ে যাবে। প্রশ্ন হলো, শেষ পর্যন্ত কি বাঘের ঘরে ঘুঘের বাসা হবে, নাকি এনসিপি নিজেই বিলীন হবে? এতদিন যারা একে অপরের ছায়া মারাতেন না, এখন তারা একই ছাতার নিচে বসার জন্য রীতিমতো কাড়াকাড়ি করছেন। বিশ্লেষকরা মনে করেন, এই জোটের ফলে বাংলাদেশের রাজনীতিতে ডানপন্থার বা ইসলামপন্থী শক্তির উত্থান প্রবল হতে পারে। বিএনপি ও জামাতের মধ্যে যে মেরুকরণ তৈরি হচ্ছে, তাতে মধ্যপন্থী দলগুলোর ভোট ব্যাংকে টান পড়তে পারে। বিশেষ করে তরুণ প্রজন্মের রাজনীতি যারা করতে চেয়েছিলেন, তারা যদি পুরনো ধারার সাথে মিশে যান, তবে নতুন কোনো রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার স্বপ্ন অধরাই থেকে যেতে পারে। রাজনীতির মাঠ এখন যেন দাবারুর চাল। কেউ কিস্তিমাত করতে চাইছে, কেউ আবার চাল ভুল করে ফেঁসে যাচ্ছে। এনসিপির এই নতুন রাজনীতি কি শেষ পর্যন্ত পুরনো জামাতি মুখ থুবড়ে পড়বে? সহজ কথায় বললে, এনসিপির অবস্থা এখন সেই মাঝির মতো, যে নতুন ডাঙার খোঁজে বের হয়ে শেষ পর্যন্ত ঝড়ের ভয়ে পুরানো ঘাটে এসে তরি ভিড়িয়েছে। প্রশ্ন হলো, যারাকে দেওয়া অনুদান হয়তো ফেরত পাওয়া যাবে, কিন্তু বিপ্লবী দলের পেছনে যারা এতদিন নিজেদের স্বপ্ন বিনিয়োগ করেছেন, তারা সেই স্বপ্ন ফেরত পাবেন কিভাবে? জুলাই আন্দোলনের সময় থেকে বাগাড়ম্বর চালিয়ে আসা মুখগুলোর আদর্শহীনতার প্রকট দৃশ্যে নতুন বন্দোবস্তের প্রতারণা কিভাবে সমর্থকেরা সইবেন? পলাতক, খুনি, ফ্রড মাজার এখন অনেক বড় ভাববাদী নেতা সেজে গেছে। শানে নজরুলটা একটু আপনাদের খোলাসা করি আর কি। চরমপন্থী ডাকাত দলের সর্বহারা দলের একাংশের নেতা ছিলেন ফরহাদ মাজাহার, এবং তিনি কট দিয়ে বিয়ে করেছিলেন সাকি সেলিমাকে। বুঝতে পারছেন? কি কথাগুলো শুনেন।
এই চরমপন্থী ডাকাত সেই সর্বহারা যাদের বলা হয়, সেই সর্বহারার একাংশের নেতা কিন্তু ছিলেন এই ফ্রড মাজাহার। আচ্ছা, বিয়ে করেছিলেন কাকে? সাম্যবাদী লোক, কিন্তু বিয়ে করেছিলেন ধুলির দুলালি। যাতে মাতাল তালে ঠিক। হ্যাঁ, ধনির দুলালি সাকি সেলিমা ফরহাদের আয়ের উৎস ছিল। কিসের উৎস? মানে তার বউটাই ছিল তার আয়ের উৎস, মানে শ্বশুরবাড়ির সম্পত্তি। কবি হুমায়ুন কবিরের হত্যাকাণ্ডের সঙ্গে ফরহাদ মাজাহারের নাম জড়িয়ে যাওয়ায় ফরহাদ মাজাহার আমেরিকাতে পালিয়ে যায়। কোথায় পালিয়ে যায়? আমেরিকা। কে পালিয়ে যায়? সাম্যবাদী দলের, তথাকথিত সাম্যবাদ সর্বহারা দলের একাংশের সেই ডাকাত সর্দার যে মার্কিন বিরোধী, সে কোথায় পালিয়ে যায়? মার্কিন মুলুকে। ফরহাদ মাজাহারের এই মার্কিন মুলুকে যে পালিয়ে যায়, এর জন্য সকল প্রকার সহযোগিতা করেছেন তার ধনির ঘরের বউ, মানে ধনির দুলালি যে বিয়ে করেছিলেন, জালিয়াতি বিয়ে, সেই বউয়ের সহযোগিতায় তিনি আমেরিকা পালান। মার্কিন মুলুক থেকে ফিরে আসার পর তার জীবন আরো রঙিন হয়ে যায়। কার জীবন? এই ফ্রড মাজাহার, খুনি মাজাহার, এই ডাকাত মাজাহার, এই সর্বহারার ডাকাত মাজাহারের জীবন আরো রঙিন হয়ে ওঠে। তখন এই যে আজকে যে ফরিদা আক্তার দেখতেছেন, এই ফরিদা আক্তার তখন ছিল চিটাগাং কলেজের ছাত্রী। ফরিদা আক্তার আসে তখন ফরহাদ মাজাহারের জীবনে। বিয়ে করলো কিন্তু ধরেই তোলা লেখে, সেটা দিয়ে চলতো। আবার সেই বইয়ের টাকা থেকে পালিয়ে গেল একজন হুমায়ুন কবির হত্যাকাণ্ডের সাথে তার যখন নাম জড়িত হয়, তখন সে পালাই গেল আমেরিকা। কার টাকা? সে বইয়ের টাকা। ফিরে এসে আবার জীবন আরো রঙিন হয়ে গেল। এবার এই যে বর্তমান যে এই অপদেষ্টা ফরিদা আক্তার, তার প্রেমে তিনি মাতোয়ারা হয়ে গেলেন বউ থাকতেই। বিবাহিত বউ সাকি সেলিমের চোখ ফাঁকি দিয়ে ফরিদা আক্তারের সাথে তিনি বিবাহ বহির্ভূত সম্পর্ক চালিয়ে যান। এমনকি একদিন তিনি ধরা পড়ে যান তার বউয়ের সাথে। কার কাছে? কার সাথে? এই বউয়ের হাতে ধরা পড়েন। এই সেলিমা নামে যে তার বউ সাকি সেলিমা, তার সাথে ধরা পড়েন। এই যে ফরিদা আক্তারের সাথে তখন তিনি পরকীয়া করতেন। তখন এই আজকের যে ফরিদা আক্তার, মানে এই যে অপদেষ্টা পরিষদে ফরিদা আক্তার, তার কথা বলতেছি। তারপর এই সাকি সেলিমা তাকে ডিভোর্স দেন ফরহাদ মাজাহারকে। এরপর ফরিদা আক্তার সকল বহির্গমত অনুমতি দেখেন। তারপরে আবার কি করে? এখানে খান্ত নয়, এই বদমাইশ, এই ফ্রড মাজাহার নতুন ফ্রড না, এ পুরানো ফ্রড। মানে সাম্যবাদী দলের নেতা পালাই আমেরিকা, আর কোনো দেশ ছিল না। বিয়ে করে ধনী সাধারণ পরিবারের মানুষ ছিল না, যাতে মাতাল তালে ঠিক। আচ্ছা, তারপরে কি করে? এই ফ্রড মাজাহার তখন ফরিদা আক্তারের সাথে প্রগতিশীল তো সাজলো। এখন কি করলো? তার সাথে বহুগামিতার অনুমতি দিবে এই চুক্তিতে লিভ টুগেদার শুরু করা হয়। বহুগামিতার অনুমতি নিয়ে এই আজকের যে ফরিদা আক্তার অপদেষ্টা এনুসগংয়ের এনজিওগ্রাম সরকারের, তার সাথে লিখিত চুক্তি করে যে তাকে লিভ টুগেদার করার অনুমতি দিতে হবে। ঠিক আছে, মজা। আর প্রবর্তনা বালিকা ফরিদা আক্তারের একটি আধুনিক কল্যাণ মুখোমুখি রাষ্ট্রে, এটা কোনো অন্যায় নয়, কিন্তু ভণ্ডামিটা অন্যায়। সেই যে শুরু এখনো চলমান ফরিদার লিভ টুগেদার বর্ণিল অধ্যায়। আবার কারো কাছে শুনেছি ইদানিং নাকি সে, মানে কিছুদিন কয়েক বছর আগে সে বিয়ে করেছে। চিন্তা করতেন ফরিদা আক্তারের কাছ থেকে আমি আজও আশ্চর্য হয়ে গেলাম। ফরিদা আক্তার নিজে কি চুক্তি করেছিলেন যে তিনি ফরহাদ মাজাহার তাকে বহুগামিতা করতে দেবে? আমি অবশ্য তা জানি না। তাহলে কি হলো? ফরহাদ মাজাহারের জীবনে, ফরিদা আক্তারের আগমনে ফরহাদ মাজাহারের জীবন সত্যিকার অর্থে রঙিন হতে শুরু করে। একের পর এক বিশেষ উপাধিতে বর্ণিল হতে থাকে, রঙিন হতে থাকে ফরহাদ মাজাহার বহু অবিদায় উপাধির। বিচি ব্যবসায়ী, একজন লিখেছেন যে বিচি ব্যবসায়ী, প্রবর্তনার প্রণয় ব্যবসায়ী, প্রান্তিক মানুষের 30 টাকার লাল চাউল ঢাকায় 100 টাকা বিক্রি করার বেনিয়া উবিনিক, ভাব ব্যবসার আড়ালে পুঁজির সাম্রাজ্যে ঢেকে দেওয়া লালনের মাজার পাপি, বহুগামী অপ্রাপ্ত বয়স্ক মেটাফিজিক্স পোলাপান এবং অপ্রাপ্ত বয়স্ক দেশবিরোধী আবালদের জন্মদাতা, বহুগামী এনজিওবাজ, এবাদতনামার আড়ালে কুফরি কালাম পয়দাগারী, সদ্য স্বাধীন বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা কবি হুমায়ুন কবিরের অন্যতম খুনি। মানে মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরকে যারা মেরেছেন, এই আজকের ফরহাদ মাজাহার তাদের একজন। প্রেমের টানে স্বরচিত গুমের ঘটনায় বিকৃত আকাঙ্ক্ষা চরিতার্থ করা বহুগামী মৌলবাদী ভণ্ড পুরুষ ফরহাদ মাজাহার ওরফে লুঙ্গি মাজাহার ওরফে গুম বাবা ওরফে লুঙ্গিবাম। ঠিক আছে, এটা আমি বললাম, ওরফে লুঙ্গিবাম।
ওই যার আগে নাটক করছিল যে তাকে নাকি তুলে নিয়ে গেছে পুলিশ, আসলে সে গেছিল প্রীতি করতে। বহুগামিতার মতোই বহুল রঙিন ফরাদ মাজাহারের নামের সঙ্গে এতগুলো বিশেষণ দেখে হয়তো বা আপনারা অবাকি হয়েছেন, কিন্তু তার জীবনের ভণ্ডামি অপকর্মের 0.10% এখানে তুলে ধরা হয়নি। যিনি এগুলো বলেছেন এটা তার বক্তব্য। এবার আমার কথা বুঝছেন তো? তিনি একজন মুক্তিযোদ্ধাকে কিন্তু খুন করেছিলেন এই ফ্রড মাজাহার। কেন করেছিলেন সেটা আপনাদের পরে বয়ান করব। এই ফ্রড মাজাহার মূলত একজন খুনি, সর্বহারা ডাকাত। আজকে সে ভাববাদী সেজেছে, বিড়াল বৈষ্ণবী হয়ে গেছে, বিড়াল বৈষ্ণবী সেজেছে। এই খুনি এখন লালনবাদী সেজেছে। এগুলো সবই তার ভণ্ডামি। আপনারা দেখেছেন সে যখন চিন্ময় প্রভুকে গলায় জড়িয়ে ধরলো তার 2 দিন পরেই সে গ্রেপ্তার। এরা যে কত বড় ভণ্ড এবং বদমাইশ এই চিঙ্কু মামেরা, এরা কোনোদিনই সমাজতন্ত্রী ছিল না। এই ছিল ডাকাত, এই খুনি ফরাদ মাজাহার, এই হত্যাকারী ফরাদ মাজাহার একজন মুক্তিযোদ্ধাকে খুন করেছিল। আজকে সে ভাববাদী সেজে গেছে। বুঝতে পারছেন তো কত বড় ফ্রড? সে ফরিদ আক্তারের সাথে লিখিত চুক্তি করছিল যে তাকে বহুগামিতা করতে দিতে হবে। এখন আমার প্রশ্ন হইল, সে কি মানুষে বিশ্বাস করে, মানুষের সমতায়? যদি করে তাহলে কি ফরিদ আক্তারকেও কি সেই অনুমোদন দিয়েছিল যে ফরিদ আক্তারও বহুগামিতা করতে পারবে? আচ্ছা, ভালোবাসা একে অপরকে সেখানে বহুগামিতা করার অনুমতি, এটা কোন ধরনের ফাজলামি? মানে কত রঙ্গ জানো গো ফরাদ মাজাহার, কত রঙ্গ জানো, আর কত রঙ্গ। সে কিন্তু একজন খুনি, এই কথাটা মনে রেখেন। আর আজকে সে সাধু সেজে গেছে, লালনের ভাববাদী সেজে গেছে। যারা একটা পিপিলিকাও মারে না, লালনের ভাববাদ। আর সে যে এই যুগে যখন যখন যন্ত্র দিয়ে মানে মেশিনে তেল বানানো হয়, সেই যুগে তখন পশু প্রাণী দিয়ে ঘানির তেল টানানো কতটুকু যুক্তিযুক্ত। তিনি আবার এনজিওর মালিক, তিনি ঘানির তেল এনে ঢাকায় বিক্রি করেন। কেন মেশিনে করলে কি সমস্যা? এখনো যুগ আছে নাকি পশু প্রাণীতে আপনি খাটাবেন? সেই যুগ আছে। যাই হোক, আপনাদের কাছে যেটা আমি বললাম এটা কিন্তু তথ্য প্রমাণ সহ, নাম সহ বললাম। আপনারা এখন খোঁজ নেন এই ভণ্ডটা, এই জাতিটাকে কোথায় নিয়ে যেতে পারে অনুমান করতে থাকেন আপনারা।